গল্পের শুরুটা হয় অন্ধকার আর রহস্য ঘেরা জগৎ দিয়ে, যা মাটির হাজার হাজার মাইল নিচে লুকানো। এই অদ্ভুত দুনিয়ার আকাশে বাতাসে কিংবা পানির গভীরে সবখানে শুধু ভয়ঙ্কর সব দানবের রাজত্ব। ঠিক এই সময় দেখা মেলে আমাদের চেনা রক্ষক কিং কং এর। সে একটা ছোট বানরকে সাথে নিয়ে একটা লেকের ধারে এসে পৌঁছায়। কং বুঝতে পারেনি যে তার জন্য সেখানে বড় কোনো ফাঁদ পাতা হয়েছে। হঠাৎ ওই পিচ্চি বানরটা বুঝতে পারে যে পানির নিচে বিশাল কোনো বিপদ ওত পেতে আছে, কিন্তু সে সেটা না জানিয়ে উল্টো কংকে উস্কানি দিতে থাকে পানিতে নামার জন্য। তবে এই পিচ্চি শয়তানটা চালাকি কিন্তু কংয়ের চোখ এড়াতে পারল না। সে শুধু চারপাশের বাতাসটা একটু শুকে নিল, আর মুহূর্তেই টের পেল আজ কোনো বড় শিকার তার হাতের নাগালে। এরপর কোনো কথা না বাড়িয়ে কং সরাসরি লেকের পানিতে নেমে আয়েশ করে গোসল করতে শুরু করলো। ওদিকে পিচ্চি বানরটা ভয়ে কুঁকড়ে গেল। সে ভাবলো তার চালাকি বোধহয় ধরা পড়ে গেছে, তাই নিজেকে বাঁচাতে সে মুখ নিচু করে পানি খাওয়ার নাটক করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে এক অদ্ভুত জানোয়ার প্রচন্ড গতিতে তাদের দিকে ধেয়ে এলো। গোসল করতে থাকা অবস্থায় কং বিপদের গন্ধ পেয়ে গেল। সে পিছনে ফিরে তাকাতেই দেখলো এক বিশাল দেহী ড্রাগন তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এটা দেখেই পিচ্চি বানরটা বুঝলো যে তার শয়তানি কাজে লেগেছে। সে এক মুহূর্ত দেরি না করে নিজের জান বাঁচাতে তীরের দিকে দৌড়ে পালালো। মাটির ওপর সব লড়াইয়ে কং জিতলেও পানির নিচে এমন শত্রুর মুখে সে আগে কখনো পড়েনি। কং যখন ওই দানবটার চাল বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই ড্রাগনটি তাকে টেনে সরাসরি লেকের ভিতরে নিয়ে গেল। সে জানতো না যে রাগের মাথায় কং কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তীরের উপর দাঁড়িয়ে পিচ্চি বানরটা ভাবছিল আপদ বিদে হয়েছে, আর কংয়ের হাত থেকে সে বোধহয় চিরতরে মুক্তি পেয়ে গেছে। কিন্তু তার সে আনন্দে বেশিক্ষণ টিকলো না। পরের মুহূর্তে কিং কং এর সে বিশাল কুঠারটা সরাসরি তার সামনে এসে পড়লো। কিছু বুঝে ওঠার আগেই কং ওই ড্রাগনটার কাটা মাথাটা পিচ্চিটার সামনে আছড়ে ফেললো। রক্তাক্ত ড্রাগনের মাথাটা দেখে পিচ্চি বানরটা ভয়ে জমে গেল। ও ভাবলো কং এবার ওকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো কং তাকে কিছুই করলো না, বরং সে তার বিশাল কুঠারটা মাটি থেকে তুলে নিয়ে ওকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইশারা করলো। আসলে ওই পিচিটা জানতো না যে এই বিশাল অন্ধকার জগতে নিজের মতো কাউকে খুঁজে পাওয়ার জন্য কং হাজার হাজার বছর ধরে ছায়ার মতো একা ঘুরে বেড়াচ্ছে। এই দুনিয়ায় টিকে থাকাটা অনেক কষ্টের, তাকে প্রায় না খেয়ে থাকতে হয়। আর এখানকার হিংস্র নেকড়েগুলো তো সবসময় তাকে ছেড়ে খাওয়ার সুযোগ খোঁজে। যখন শত শত নেকড়ে একজোট হয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ধরতো, তখন সে কোনো মতে সেখান থেকে লাফিয়ে নিজের জান বাঁচাতো। কিন্তু এবার যেন ভাগ্য তার সহায় ছিল না। ক্ষুধার্ত নেকড়ের পাল জান বাজি রেখে তার পিছু নিল। নেকড়েগুলো চারপাশ থেকে তাকে ঘিরে ফেলার জন্য জাল বেছাতে লাগলো। একসময় সামনে যখন গভীর খাদ চলে এলো আর পালানোর কোনো রাস্তা থাকলো না, তখন কং বাধ্য হয়ে ঘুরে দাঁড়ালো লড়াই করার জন্য। নেকড়েগুলো ভাবছিল আজ শিকারটা খুব সহজই হবে, কিন্তু তারা বুঝতেও পারেনি যে কং আগে থেকে তাদের জন্য ফাঁদ পেতে বসেছিল। যখনই একটা নেকড়ে কং এর উপর লাফ দিল, অমনি তার পাতা সেই ফাঁদ চালু হয়ে গেল, আর নেকড়েটার সাথে সাথে আটকা পড়লো। গর্তে পড়ার মুহূর্তে ধারালো কাঠের বর্ষা নেকড়েটার শরীর এফোর ওফোর করে দিল। ঠিক এই সুযোগটাই খুঁজছিল কং। সে তখনই গাছের একটা বিশাল কুড়ি তুলে গর্তের ভিতর ফেলে দিল। একে একে কং এর সব পাতা ফাঁদ চালু হয়ে গেল। পাহাড়ের উপর থেকে বিশাল সব পাথর গড়িয়ে নিচে পড়তে শুরু করলো, আর পালানোর চেষ্টা করা নেকড়েগুলো ওখানেই চাপা পড়লো। কিন্তু ধুলোবালি আর ধোঁয়া সরতে দেখা গেল বেঁচে যাওয়া কয়েকটা নেকড়ে তখনও দমে যায়নি। তারা শিকার ছাড়তেও মোটেও রাজি ছিল না। এবার রাগের মাথায় কং একটা মরা নেকড়েকে দুহাতে ধরলো এবং নিজের শক্তি দিয়ে ওটাকে মাঝখান থেকে চিরে দুই টুকরো করে ফেললো। এই ভয়াবহ দৃশ্য দেখে বাকি নেকড়েগুলো ভয়ে লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে গেল। তবে শিকার হাতে পাওয়ার পরেও কং এর মনে কোনো শান্তি ছিল না, কারণ তার দাঁতের তীব্র ব্যথা তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। এরই মধ্যে একটা গিরগিটি লুকিয়ে সুযোগের অপেক্ষায় ছিল। সে এক টুকরো মাংসমুখী নিয়ে পালাতে শুরু করলো, আর কং তাকে ধরার জন্য তেড়ে গেল। কিন্তু ঠিক তখনই দূর থেকে আসা একটা অদ্ভুত শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। পাহাড়ের কোল থেকে ভেসে আসা সে চিৎকার শুনে কং এর মনে হলো হয়তোবা তার আপন কেউ তাকে ডাকছে। সে কোনো কিছু না ভেবেই শব্দের দিকে পাগলের মতো দৌড়ে গেল। কিন্তু সেখানে গিয়ে সে শুধু একটা অদ্ভুত ব্যাঙের দেখা পেল, যে কিনা হুবহু কং এর মতোই আওয়াজ করছিল।
বছরের পর বছর এই বিশাল পৃথিবীতে ঘুরে বেড়ানোর পরেও সে একাই রয়ে গেল। আর এই একাকিত্ব তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। শেষে দাঁতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে সে মানুষের সাহায্য নিতে বাধ্য হলো। সে অনিচ্ছা সত্ত্বেও মানুষের এলাকায় ঢুকে পড়ল। সেখানে পৌঁছানোর পর কং একটা পাহাড়ের উপর লুটিয়ে পড়ল আর সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই ভাগ্যক্রমে বিজ্ঞানীদের নজরে সে পড়ে যায়। কিন্তু তাকে দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং নিরাপত্তার জন্য তাকে প্রচুর পরিমাণে অচেতন হওয়ার ওষুধ দিয়ে দেয়। ফলে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তারা শহরের সবচেয়ে নামকরা দাঁতের ডাক্তারকে ডেকে পাঠালো। ডাক্তার এক মুহূর্ত সময় নষ্ট না করে সে পচা দাঁতটা উপড়ে ফেলার জন্য মজবুত স্টিলের তার শক্ত করে বাঁধলো। এরই মধ্যে কং এর মুখ থেকে ভ্যাপসা পচা গন্ধ বের হতে শুরু করলো। সব প্রস্তুতি শেষ হওয়ার পর যখনই মহাকাশ যানটি উপরের দিকে উড়াল দিল, অমনি এক হ্যাঁচকা টানে কং এর বিশাল দাঁতটি উপড়ে এলো। কিংকং যখন জ্ঞান ফিরে পেল, সে দেখলো তার পুরো দাঁতটা এখন একটা মজবুত টাইটানিয়ামের দাঁতে বদলে দেওয়া হয়েছে। এই নতুন দাঁত পাওয়ার পর তার ভেতরে অদ্ভুত এক শক্তি এলো। সে ভাবলো এখন সে যে কোনো কাউকে হারিয়ে দিতে পারবে। কিন্তু ঠিক তখনই ল্যাবে হঠাৎ কং এর জগৎ থেকে একটা জরুরি সংকেত এলো, যা সবাইকে অবাক করে দিল। এই রহস্যময় সংকেতের আসল কারণ জানতে বিজ্ঞানীরা একটা উদ্ধারকারী দল তৈরি করে মিশন শুরু করলো। তারা কিংকং এর সাথে সেই রাস্তা দিয়ে লাফ দিল, যা সরাসরি কং এর অন্ধকার জগতে নিয়ে যায়। তারা সামনে এগোতেই মহাকাশ যানটি প্রচন্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করলো এবং চোখের পলকে তারা সেই রহস্যময় জগতে ঢুকে পড়ল। নিজের এলাকায় ফিরেই কং দেখলো তার খাবার চুরি হয়ে গেছে। সে সাথে সাথে তার কুঠালটা হাতে নিল এবং সরাসরি পাহাড়ের চূড়ায় উঠে গেল। সেখানে গিয়ে সে দেখলো একটা গভীর ফাটলের ভেতর থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে, যা তাকে অবাক করে দিল। আসলে কি ঘটেছে সেটা জানার জন্য সে কোনো কিছু না ভেবেই সরাসরি ওই গর্তের ভিতরে লাফ দিল। ঘুটঘুটে অন্ধকারে পৌঁছানোর পর দেখা গেল তার হাতের কুঠালটা নিচ থেকে জ্বলে উঠছে। আলো পৌঁছাতেই সে দেখলো চারপাশে অদ্ভুত উজ্জ্বল কিছু পাথর ছড়িয়ে আছে, যেগুলো ওই নীল আলোতে অন্যরকম হয়ে উঠছে। ঠিক তখনই হঠাৎ দূর থেকে এক ভয়াবহ গর্জনের শব্দ ভেসে আসে। সে ওই শব্দের পিছু নিয়ে একটা ঝর্ণার ওপাশে গিয়ে পৌঁছালো। সেখানে সে সম্পূর্ণ নতুন এক লুকানো জগতের দেখা পেল। ধীরে ধীরে সামনে এগোতেই কং এক অদ্ভুত পচা গন্ধ পেল, যা তাকে আরো ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখের সামনে এক বিশাল আর ভয়ঙ্কর ছায়া ভেসে উঠল। সেটা দেখা মাত্রই কিংকং তার কুঠাল উঠিয়ে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করে নিল। তাদের দুজনের দূরত্ব কমতেই সেই বিশাল ছায়াটা ধীরে ধীরে ছোট হতে শুরু করলো। যখন সামনে এলো তখন দেখা গেল আসল সত্যটা ছিল একদম অন্যরকম। আসলে ওটা কোনো দানব ছিল না, বরং একটা ছোট্ট সোনালী চুলের বানর ছিল। ওটা দেখে কং নিজেও অবাক হয়ে গেল। হাজার বছর পর প্রথমবার নিজের মতো কাউকে দেখে কিংকং নিচু হয়ে সেই কুঠালটা মাটিতে নামিয়ে রাখলো। এরপর সে বানরটার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিল। কংয়ের মনে হয়েছিল ছোট বানরটাও তাকে দেখে খুশি হবে, কিন্তু হঠাৎ করে সে কংয়ের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। এত কষ্টে নিজের মতো কাউকে খুঁজে পাওয়ার পর কিংকং তাকে এত সহজে ছেড়ে দিতে চাইল না। সে ছোট বানরটার পিছু দৌড় দিল, কিন্তু তখনই তার পিছনে এক বিশাল ভয়ঙ্কর ছায়া এসে দাঁড়ালো। সেটা দেখে কং ভীষণ অবাক হয়ে গেল, কারণ সে নিজের সমান বড় কোনো লোমহীন গরিলা আগে কখনো দেখেনি। যেই কং তার দিকে এগোলো, অমনি পেছন থেকে লম্বা হাতের আরো দুটো গরিলা এসে তাকে জোরে মাটিতে আছড়ে ফেললো। ওই গরিলাটার মুখের হাসি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা লড়াই করতেই এসেছে। তাই কিংকং আর দেরি না করে তাদের শেষ করার সিদ্ধান্ত নিল। সে সাথে সাথে একটা পাথর তুলে সরাসরি গরিলার দিকে ছুঁড়ে মারল। রাগের মাথায় ওই লোমহীন গরিলাটাও আক্রমণ করতে লাগলো, কিন্তু কিংকং চালাকি করে তাকেও হারিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে সে সবাইকে মাটিতে লুটিয়ে দিল। এমনকি ওই গরিলাটা কংয়ের কুঠার হাতে নিয়েও কিছুই করতে পারল না এবং শেষমেশ হেরে গেল।
কিংকং যখন তার অস্ত্রটা তুলতে গেল, তখনই সে ছোট্ট হলুদ বানরটা হঠাৎ দৌড়ে এলো এবং তার মুখে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করার চেষ্টা করলো। এটা দেখে কিংকং তাকেও ধরে ফেললো এবং ওই পিচ্চিটাকে অস্ত্র বানিয়ে বাকিদের ধোলাই দিল। তারা জানতো যে কিংকং এর সাথে পেরে উঠবে না, তবুও তারা বারবার আক্রমণ করছিল। এরই মাঝে একটা বানর ভুল করে খাদের কিনারায় পড়ে গেল, কিন্তু কং দয়া দেখিয়ে তাকে সাথে সাথে ধরে উপরে টেনে তুললো। কিন্তু কৃতজ্ঞতা জানানোর বদলে সে নিচ থেকে একটা ছুরি তুলে কংকে আঘাত করলো। এটা দেখে কিংকং এর রাগ চরমে উঠে গেল এবং সে এক জোরে লাথি মেরে তাকে গভীর খাদের ভেতরে ফেলে দিল। এই অবস্থা দেখে ওই লোমহীন গরিলাটাও ভয় পেয়ে গেল এবং দৌড়ে পালানো শুরু করলো। প্রচন্ড আঘাত পাওয়ার পরেও সে বিড়বিড় করতে করতে পেছনে না তাকিয়েই পালিয়ে গেল। তখন কিংকং গাছের আড়ালে লুকিয়ে থাকা সেই বানরটিকে ধরে টেনে বের করে আনলো এবং জোরে মাটিতে আছড়ে ফেললো। এরপর সে মাটি থেকে ওই টেকো গরিলার ফেলে যাওয়া ছুরিটা তুলে নিল এবং ছোট বানরটিকে ইশারা করলো যেন সে তাকে গরিলাদের গুহায় নিয়ে যায়। ছোট বানরটি নিরুপায় হয়ে আগে আগে পথ দেখাতে লাগলো আর কিংকং তার পেছনে এগোতে থাকলো। তারা যতই বনের গভীরে ঢুকছিল, ততই অদ্ভুত সব ভয়ঙ্কর প্রাণীর নজরে আসছিল। আপাত দৃষ্টিতে জায়গাটা শান্ত মনে হলেও এর প্রতিটি ভাঁজে বিপদ ওত পেতেছিল। ছোট বানরটি নিজের জীবন বাঁচাতে চালাকি করে কংকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে বিশাল সব ড্রাগনের বাস। সে হয়তো ভেবেছিল ড্রাগনের মুখে কংকে ফেলে সে পালিয়ে যাবে, কিন্তু কংয়ের শক্তির সামনে তার এই চাল একদমই কাজে এলো না। হঠাৎ একটা বিশাল ড্রাগন সামনে এসে দাঁড়ালো। কং ভয় না পেয়ে কয়েক মিনিটের মধ্যেই সেটিকে খতম করে দিল। লড়াই শেষ করে কং শান্ত হয়ে বসে ড্রাগনটির মাংস খেতে লাগলো। এটি দেখে ছোট বানরটিরও খুব খিদে পেয়ে গেল এবং সে কাছে আসতে চাইল, কিন্তু সাহস পাচ্ছিল না। কং ওই অবস্থা বুঝতে পেরে নিজেই এক টুকরো মাংস চিড়ে তার দিকে বাড়িয়ে দিল। এত কিছুর পরেও ছোট বানরটি কংকে পুরোপুরি ভরসা করতে পারছিল না। ছোট বানরটার দ্বিধা দেখে কিংকং বিরক্ত হয়ে মাংসের টুকরোটা মাটিতে ফেলে দিল। তার ভঙ্গিটা এমন ছিল যে খেলে খা নয়তো ভাগ। ক্ষুধার্ত বানরটি আর দেরি না করে সাথে সাথে মাংস খেতে শুরু করলো। মাংসের প্রতিটা কামড়ের সাথে সাথে কংয়ের প্রতি তার ভয় কমতে লাগলো। সে বুঝতে পারলো কিংকং আসলে ততটা খারাপ নয় যতটা সে ভেবেছিল। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে সে কিংকং এর একদম পাশে এসে বসলো এবং দুজন মিলে শান্তিতে কিছুক্ষণ সময় কাটালো। তাদের প্রতিটি মুহূর্ত দেখে মনে হচ্ছিল যেন কোনো বাবা তার সন্তানের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু তারা ঘুণাক্ষরে টের পায়নি যে এক ভয়াবহ বিপদ তাদের দিকে কত দ্রুত এগিয়ে আসছে। বনের আরো গভীরে পৌঁছাতে কিংকং নিজের প্রজাতির অনেক প্রাণীকে দেখতে পেল, কিন্তু তাদের করুণ দশা দেখে তার মন ভেঙে গেল। সেখানে সবাই হাড়ভাঙা খাটুনি খাটতে বাধ্য হচ্ছিল এবং তাদের দিনকাল অত্যন্ত মানবতর ভাবে কাটছিল। এরই মধ্যে এক বৃদ্ধ বানরের হাত থেকে ভুলবশত একটা ভারী পাথর পড়ে যায়। এটি দেখে পাহারায় থাকা এক গরিলা রেগে গিয়ে বৃদ্ধকে খুব মারধর শুরু করে। এই অন্যায় দেখে কং নিজেকে আর সামলাতে পারল না। সে জোরে তার কুঠার মাটিতে গেঁথে দিল এবং এগিয়ে গিয়ে সে বৃদ্ধ বানরটিকে আগলে ধরল। সেখানে থাকা পাহারাদাররা রাগের মাথায় কিংকং এর দিকে তেড়ে এলো এবং তাকে এই বিষয়ে নাক না গলানোর জন্য হুঁশিয়ারি দিল। কিন্তু কং এর এই সাহস দেখে সেখানে বন্দি থাকা বাকি বানরদের মনে আশার আলো জেগে উঠল। ওদিকে পালিয়ে আসা সেই লোমহীন গরিলা আড়াল থেকে সব দেখছিল এবং সে দ্রুত গিয়ে ওই এলাকার রাজা স্কার কিংকে সব জানিয়ে দিল। সব শুনে স্কার কিং রাগে ফেটে পড়ল। সে যখনই তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো, রাস্তার সব বানর ভয়ে তার সামনে মাথা নত করলো, কিন্তু কিংকং একটুও ভয় না পেয়ে সরাসরি তার সামনে দাঁড়িয়ে থাকলো। স্কার কিং তাকে খুঁটিয়ে দেখলো এবং কং এর মুখে লাগানো সেই চকচকে স্টিলের দাঁত দেখে হেসে উঠল। পরের মুহূর্তে স্কার কিং নিজের রাগ মেটানোর জন্য অসহায় এক বানরকে লাথি মেরে ফুটন্ত লাভার মধ্যে ফেলে দিল। এই ভয়াবহ দৃশ্য দেখে কিংকং এর রাগ চরমে পৌঁছালো। নিজের ক্ষমতা দেখাতে স্কার কিং তার কাঁধ থেকে লম্বা চাবুকের মতো একটা অস্ত্র বের করলো এবং কংকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হলো। কিংকংও তার কুঠার উঁচিয়ে ধরল এবং দুজনের মধ্যে শুরু হলো এক ভয়াবহ লড়াই। লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে স্কার কিং হঠাৎ আক্রমণ করে বসলো, যা কং সময় মতো সামলাতে পারল না। স্কার কিং তার অস্ত্রের মাথায় থাকা ধারালো পাথরের সাহায্যে কং এর উপর বারবার আঘাত করতে লাগলো। রাগের মাথায় কং এক লাফে স্কার কিং এর উপর ঝাঁপিয়ে পড়ল। শক্তির লড়াইয়ে সে কিংকং এর সামনে টিকতে পারবে না বুঝে স্কার কিং দ্রুত বজায় রেখে
মুখে বারবার আঘাত করতে লাগলো। একের পর এক আঘাতে কিংকং ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হলো। এরই মাঝেই হঠাৎ করে কং এর হাত থেকে তার কুঠারটা ফসকে মাটিতে পড়ে গেল। এই সুযোগে স্কার কিং নিজের অস্ত্র দিয়ে কিংকং এর গলায় চেপে ধরলো এবং তাকে পুরোপুরি আটকে ফেলার চেষ্টা করলো। সে ভেবেছিল লড়াই মনে হয় সে জিতে গেছে, কিন্তু কিংকং তার পুরো শক্তি খাটিয়ে স্কার কিংকে উপরে তুলে ধরলো এবং জোরে মাটিতে আছড়ে ফেললো। কিংকং কয়েক মুহূর্তের মধ্যে স্কার কিংকে কাবু করে ফেললো। তখন স্কার কিং ঠিক করলো যে সে তাকে নিজের আসল শক্তি দেখিয়ে ছাড়বে। যখনই তার অস্ত্রের মাথায় থাকা পাথরটি জ্বলতে শুরু করলো, অমনি বাকি গরিলাগুলো বড় বড় পাথর ফেলে লাভার রাস্তা বন্ধ করে দিল। ঠিক সেই সময়ে গুহার অন্ধকার থেকে এক ভয়ঙ্কর প্রাণীর চোখ দেখা গেল। তপ্ত মাটি হঠাৎ করে বরফে পরিণত হলো এবং বাইরে বেরিয়ে এলো বিশাল দানব শিমু। এই সেই প্রাণী যে একসময় পুরো পৃথিবীকে বরফে বন্দি করে ফেলেছিল। স্কার কিং তাকে কংকে মেরে ফেলার হুকুম দিল, কিন্তু শিমু এই আদেশ পালন করতে মোটেও খুশি ছিল না। যখনই শিমুর উপর চাপ দেওয়া হলো, সে যন্ত্রণায় ছটফট করে উঠল এবং বাধ্য হয়ে আক্রমণ করলো। কিংকং দ্রুত লাফ দিয়ে প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। এরপর সে কুঠার সামনে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু শিমুর প্রচন্ড শক্তির সামনে তার সব চেষ্টা বিফল হলো। দেখতে দেখতে কং এর হাত বরফে জমতে শুরু করলো। এই হঠাৎ আক্রমণে তার ডান হাত মারাত্মকভাবে জখম হলো এবং সে বেশ দুর্বল হয়ে পড়ল। কংকে এই অবস্থায় দেখে স্কার কিং তাকে শেষ করার আদেশ দিল। পরের আক্রমণ হওয়ার আগেই ছোট বানরটি সুড়ঙ্গের দিকে ইশারা করে কংকে পালাতে বলল। ওদিকে শিমু বাধ্য হয়ে আবারও আক্রমণ করে বসলো। বিপদ দেখে কিংকং সাথে সাথে ঘুরে দ্রুত সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু তার পেছনে তখনও শত শত ভয়ঙ্কর বানর তাড়া করছিল। অন্যদিকে অনেকদিন ধরে এখানে থাকার কারণে কং জঙ্গলে বেশ কিছু ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু বানরদের সংখ্যা এত বেশি ছিল যে আহত কংকে তারা খুব দ্রুত একটা বন্ধ রাস্তায় ঘিরে ফেললো। এখন তার কাছে শুধু শেষ ফাঁদটাই বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল। কিন্তু যে বানরগুলো বারবার কংয়ের জালে ধরা পড়তো, তারা এবার সতর্ক হয়ে গেল। তারা মাটিতে থাকা সেই লতাটি দেখে ফেললো যা দিয়ে ফাঁদটি সচল করা হয়। যখন কং দেখলো তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন তার মনে হলো মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই পাহাড়ের উপরে জালটি হঠাৎ খুলে গেল এবং শত শত টন ওজনের পাথর সরাসরি শত্রুদের উপরে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে সব বানর পাথরের নিচে চাপা পড়ল। তখন কং দেখলো ফাঁদটি যে সচল করেছে সে আর কেউ নয়, সে ছোট্ট বানরটি। এখন কং মারাত্মকভাবে জখম ছিল, তাই সেই ছোট্ট বানরটির সাহায্যে মানুষের গুহার দিকে ফিরে যেতে শুরু করলো। কিন্তু কং এর ধারণাও ছিল না যে তখনই একটি বানর বেঁচে আছে। ওদিকে কং এর সাথে আসা বিজ্ঞানীরা দেখলো তাদের ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখনই তাদের নজর পাহাড়ের গায়ে থাকা বিশাল এক হাতের ছাপের দিকে গেল। সেটি দেখে তারা নিশ্চিত হলো যে এখানে কং এর মতো আরো বিশাল প্রাণী রয়েছে। শীঘ্রই তারা জঙ্গলের আরো গভীরে পৌঁছালো এবং সেখানে একটি লুকানোর যন্ত্র খুঁজে পেল। দলের একটি মেয়ে যখনই যন্ত্রটির বোতাম টিপলো, অমনি চারপাশ থেকে পানি বইতে শুরু করলো। সেই পানি এক হয়ে একটি তীব্র স্রোত তৈরি করলো এবং বনের ভেতরের দিকে বয়ে যেতে লাগলো। বিজ্ঞানীরা পানির স্রোত অনুসরণ করে এক রহস্যময় দেওয়ালের সামনে পৌঁছালো, যা জঙ্গলের ভেতরে একটি অদৃশ্য জায়গাকে লুকিয়ে রেখেছিল। দেওয়ালটি স্পর্শ করাতে তাদের নীল আলো জ্বলে উঠল। তারা দেওয়ালে একটি ফুটো তৈরি করলো এবং তাদের সামনে এমন এক দৃশ্য এলো যা দেখে তারা অবাক হয়ে গেল। দেওয়ালের পেছনে ছিল এক চমৎকার জগৎ যা আগে কেউ দেখেনি। বিজ্ঞানীরা যখনই সেখানে পা রাখলো, অমনি এক আদিবাসী গোষ্ঠী তাদের চারপাশ থেকে ঘিরে ধরলো। এদের দেখতে মানুষের মতো হলেও তাদের সাজ পোশাক আর ধরন ছিল একদম আলাদা। আদিবাসীরা বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করে নিজেদের গোত্রের কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে জানা গেল এরা হাজার বছর ধরে মাটির নিচে বাস করছে এবং সেই পোর্টালটি পাহারা দিচ্ছে যা উপরের জগতের সাথে যুক্ত। স্কার কিং বছরের পর বছর ধরে এই জায়গাটিরই খোঁজ করছিল, যাতে সে পোর্টাল দিয়ে মানুষের জগৎ দখল করতে পারে। ঠিক তখনই মানুষের ঘ্রাণ অনুসরণ করে কিংকং বিজ্ঞানীদের কাছাকাছি পৌঁছালো, কিন্তু অদৃশ্য দেওয়ালের কারণে সে ভেতরের কিছুই দেখতে পাচ্ছিল না। তখন আদিবাসীরা দেওয়ালের একটি ফাটল তৈরি করলো যাতে কং ভেতরে ঢুকতে পারে, কিন্তু কং জানতো না যে পেছনে থাকা সেই বানরটি সব দেখে ফেলেছে। মানুষের সামনে আসতেই কিংকং দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। বিজ্ঞানীরা দেখলো কং এর হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। তখন
তখন ডাক্তার সিদ্ধান্ত নিলেন যে কং এর হাত পুরোপুরি বদলে ফেলতে হবে। কং এর চিকিৎসার জন্য তার মাথায় মেকানিক্যাল আর্মের একটি বুদ্ধি এলো। এটি একটি বিশেষ যান্ত্রিক হাত যা মানুষ আগে থেকে কংকে আরো শক্তিশালী করার জন্য তৈরি করেছিল। ভাগ্যবশত ধ্বংস হওয়া ক্যাম্পের নিচে স্টোরে হাতটি এখনো অক্ষত অবস্থায় সুরক্ষিত ছিল। ডাক্তার দ্রুত সেই মেকানিক্যাল আর্ম নিয়ে এলেন এবং কং এর শরীরের উপর ছেড়ে দিলেন। মেশিনটি নিজে থেকে জখম জায়গা চিনে নিয়ে কং এর হাতে আটকে গেল। হাতের ভেতরে থাকা বিশেষ ঔষধ যখন শরীরে পৌঁছালো তখন অচেতন কং এক নতুন শক্তি অনুভব করলো। তার মুখের হাসি বলে দিচ্ছিল যে সে এই নতুন যন্ত্রে অনেক খুশি। কিন্তু ঠিক তখনই ছোট বানরটি দৌড়ে সেখানে এলো। সে জানালো যে স্কার কিং পোর্টালের খোঁজ পেয়ে গেছে এবং সে শিমুকে নিয়ে আক্রমণের জন্য এগিয়ে আসছে। একা কিং কং তাদের সাথে পেরে উঠবে না, তাই তার কাছে এখন একটাই পথ খোলা, সেটা হলো গডজিলাকে জাগিয়ে তোলা। হঠাৎ পিরামিডের চারপাশে মাটি কাঁপতে শুরু করলো এবং নিচ থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো। এটাই ছিল সেই জায়গা যা পৃথিবীর পোর্টাল খুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই কিং কং পোর্টাল থেকে বেরিয়ে এলো। কং এর গর্জন শোনা মাত্রই গডজিলা জেগে উঠলো এবং সরাসরি তার দিকে তেড়ে এলো। গডজিলা ভেবেছিল কং হয়তো তাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে, তাই সে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ল। গডজিলার আক্রমণাত্মক ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে কংকে সহজে ছাড়বে না। তাকে এগিয়ে আসতে দেখে কং হাত তুলে থামানোর চেষ্টা করলো, কিন্তু গডজিলা কিছুই শুনল না। সে জোরে ধাক্কা দিয়ে কংকে কয়েকশো মিটার দূরে ছুটে ফেললো। গডজিলাকে থামতে না দেখে কং পেছন থেকে আক্রমণ করলো যাতে তাকে শান্ত করা যায়, কিন্তু চোখে বালি যাওয়ার কারণে গডজিলা আরো ক্ষেপে গেল। সে কং এর হাতে কামড় দিয়ে মাটিতে আছড়ে ফেললো এবং কং সামলে ওঠার আগে গডজিলা আবার তার উপর ঝাঁপিয়ে পড়লো। যখন কথায় কোনো কাজ হলো না তখন কং নিজেও পাল্টা মার শুরু করলো। গডজিলা তার সেরা রূপে থাকলেও মেকানিক্যাল আর্মের কারণে কং ও শক্ত প্রতিরোধ গড়ে তুলল। কিন্তু যখন কং বুঝতে পারলো যে গডজিলাকে হারাতে পারবে না তখন সে তাকে জোর করে পোর্টালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। ওদিকে আদিবাসীরা স্কার কিংকে থামানোর জন্য পানিতে একটা বিশেষ লাল তরল মিশিয়ে দিল। এতে পিরামিডগুলো জোড়া লাগতে শুরু করলো এবং অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম সচল হলো। কিন্তু পিরামিডগুলো পুরোপুরি জোড়া লাগার আগে স্কার কিং সেখানে পৌঁছে গেল। সে শিমুকে আদেশ দিল বরফ দিয়ে রাস্তা বন্ধ করে দিতে। ঠিক তখনই পোর্টাল থেকে তীব্র আলো বেরিয়ে এলো এবং গডজিলা ও কং সেখান থেকে বেরিয়ে এলো। গডজিলা শিমু আর স্কার কিংকে দেখে সব বুঝতে পারলো। কোনো দেরি না করে সে কং এর সাথে মিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। দু পক্ষই ছিল সমান শক্তিশালী। লড়াই শুরু হতেই গ্র্যাভিটি কাজ করা বন্ধ করে দিল এবং সবাই বাতাসে ভাসতে লাগলো। এই অবস্থার মধ্যে গডজিলা শিমুর দিকে এগোতে থাকলো। ওদিকে স্কার কিং কং এর কুঠাল দিয়ে তাকে মারতে গেল, কিন্তু কং তার মেকানিক্যাল হাত দিয়ে সব আক্রমণ আটকে দিল। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের পরিস্থিতি বদলে গেল এবং কং স্কার কিং এর উপর আধিপত্য বিস্তার করলো। কিন্তু শত্রুর সংখ্যা বেশি হওয়ায় কং এর উপর পেছন থেকে আক্রমণ হতে শুরু হলো। এটি দেখে ছোট বানরটি দূর থেকে পাথর ছুঁড়ে কংকে সাহায্য করতে লাগলো। সুযোগ পেয়ে শিমু গডজিলাকে বরফে জমিয়ে ফেললো, কিন্তু গডজিলা এক ঝাটকায় সে বরফ ভেঙে বেরিয়ে এলো। ঠিক সেই সময় গ্র্যাভিটি আবার ফিরে এলো। সুযোগ বুঝে স্কার কিং দ্রুত পোর্টালে ঝাঁপ দিল। তাকে থামাতে গডজিলা আর কিং কং ওর পিছনে ঝাঁপ দিল, তবে কিং কং এর কুঠালটি সেখানেই রয়ে গেল। অন্যদিকে মানুষ টেরি পায়নি যে কত বড় বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। হঠাৎ সমুদ্রের পানি জমে বরফ হয়ে গেল এবং স্কার কিং শিমুকে নিয়ে পৃথিবীতে পৌঁছে গেল। সে শিমুকে আদেশ দিল পুরো আকাশ জমিয়ে দিতে। শিমু বাধ্য হয়ে বরফ বৃষ্টি শুরু করলো। চারপাশের ধ্বংসলীলা দেখে কং এক জোরে ঘুষি মেরে স্কার কিং এর দাঁত উপড়ে ফেললো। রাগের মাথায় স্কার কিং আবারও আক্রমণ করার নির্দেশ দিলে গডজিলা সেখান থেকে পৌঁছে শিমুকে আটকে দিল। শিমুর সাহায্য ছাড়া স্কার কিং বেশিক্ষণ টিকতে পারলো না। সে একটা বিশাল বিল্ডিং তুলে কং এর দিকে ছুঁড়ে মারল, কিন্তু তাতে কং এর কোনো ক্ষতি হলো না। ঠিক তখনই শিমু কং এর মেকানিক্যাল হাতটি কামড়ে ধরলো এবং তা জমতে শুরু করলো। স্কার কিং ভাবলো সে জিতে গেছে, কিন্তু সে গডজিলার শক্তির কথা ভুলে গিয়েছিল। গডজিলা তার ভেতরের পূর্ণ শক্তি জাগিয়ে তুললো এবং তার পুরো শরীর বেগুনি আলো জ্বলে উঠলো। গডজিলা সরাসরি স্কার কিং এর উপর আক্রমণ করলো। স্কার কিং তার অস্ত্র দিয়ে পাল্টাতে চাইলেও গডজিলা এক ঝাটকায় সেটা ভেঙে ফেললো। এতে শিমুকে নিয়ন্ত্রণ করার ক্রিস্টালটিও নিচে পড়ে গেল। কিং কং সেটি তোলার চেষ্টা করলেও কিন্তু গডজিলা তাকে সেই সুযোগ দিল না। ঠিক সেই মুহূর্তে ছোট বানরটি কং এর
বনের ফেলে আসা কুঠাল নিয়ে সেখানে পৌঁছায় এবং কুঠারের এক কোপে ক্রিস্টালটি চুরমার করে দিল। ক্রিস্টাল ভাঙার সাথে সাথে শিমু বন্দিদশা থেকে মুক্ত হয়ে গেল। রাগে অন্ধ হয়ে স্কার কিং ছোট বানরটিকে মারতে গেল। কং মাঝখানে এসে তাকে এক আছাড় মেরে চিৎ করে দিল। এখন স্কার কিং একদম দুর্বল। শিমু গজিলার দিকে তাকালো এবং 1000 বছর পর সে আসলেই তাই করলো যা সে করতে চেয়েছিল। এক মুহূর্তের মধ্যে সে স্কার কিংকে জমিয়ে বরফের মূর্তিতে পরিণত করলো। এরপর কিংকং তাকে শূন্যে তুলে আছাড় মারলো এবং তার শরীর ভেঙে চুরমার হয়ে গেল। এভাবেই লড়াইয়ের অবসান ঘটলো। গজিলা আকাশের দিকে তাকিয়ে তেজ বিকিরণ করলো যাতে মেঘ কেটে সূর্যের আলো ফিরে আসে। যুদ্ধ শেষে গজিলা নিজের এলাকায় গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে কিংকং তার নতুন ছোট সঙ্গীকে নিয়ে মাটির নিচে ফিরে গেল, যেখানে সে নিজের গোষ্ঠীর সাথে নতুন এক জীবন শুরু করলো। বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গজিলা আর কিংকং এর এই জুটি কি আপনাদের পছন্দ হয়েছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং নিয়মিত এরকম দুর্দান্ত মুভি, মিস্ট্রি আর অ্যাকশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।